তো পার্টিটা যখন শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে আমার হাতটা ধরে টানে এবং যেখানে ওই বিষয়টা চলছিল, মানে যে স্পেসটাতে চেয়ার টেয়ার রাখা ছিল, সবাই আড্ডা মারছিলাম, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার, মানে এটাকে কি বলে, শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই কাজ করাকালীন। কারণ তোমরা সবাই জানো যে দেবালয়দার সাথে আমি চরিত্রহীন করেছি, তারপর বউ কেন সাইকো করেছি, এবং বাড়ি গেছি, একটা ছোট পারিবারিক সম্পর্ক, আড্ডা মেরেছি এবং কখনো আনসেফ ফিল করি। প্রথমেই এই প্রেস কনফারেন্সটা কেন আমি ডেকেছি, কি বক্তব্য, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তারপর তোমাদের যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর তাহলে আমি দেবো, ঠিক আছে? তো ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড, ওই সময় আমরা একটা সিরিজ করি পবিত্র পাপিস, যেটা আমরা নিজেদের বাড়িতে নিজেরা ফোন থেকে শ্যুট করেছি এবং দেবালয় ভট্টাচার্য আমাদেরকে গাইড করেছে, ঠিক আছে? তো এই কাজটা চলতে চলতে যখন মেতে একটু রিলিফ দেওয়া হয়, ফ্লাইটগুলো স্টার্ট হয় 18th জুন, আমার যতদূর মনে আছে, যেহেতু ওটা একটা রেকর্ড থাকে ফ্লাইটের, 18 জুন আমি ব্যাক করেছিলাম এবং তারপর আমাদের এই পবিত্র পাপিজ এবং তার সাথে বোধহয় আর একটা কোনো শো এরমভাবেই বাড়িতে শ্যুট করা হয়েছিল, সেটা ইফ আই এম নট রং সেটা মৈনাক ভৌমিক সেটা শ্যুট করেছিলেন। তো একটা ছোট্ট ইন্টিমেট একটা গ্যাদারিং হয়, যেহেতু সাকসেস পার্টি গোছেরই আর কি। তো সেখানে যেরকম হয় আমরা আড্ডা মারি, গল্প করি, এবং দেবালয়দার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং সুসম্পর্ক, হ্যাঁ। এবং আমার মেমোরিতে এরকম কোথাও নেই যে কাজ করাকালীন, কারণ তোমরা সবাই জানো যে দেবালয়দার সাথে আমি চরিত্রহীন করেছি, তারপর বউ কেন সাইকো করেছি, এবং বাড়ি গেছি, একটা ছোট পারিবারিক সম্পর্ক, আড্ডা মেরেছি এবং কখনো আনসেফ ফিল করি। তো তো অবভিয়াসলি যেখানে যে মহলের মধ্যে তুমি আনসেফ ফিল করো না, অলরেডি তুমি সেই লোকগুলোর সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলেছো, তো সেখানে তোমার গার্ডসটা ডাউন থাকে, রাইট? তখন আমরা ভাবি যে আমরা সেফ জায়গায় আছি। তো পার্টিটা যখন শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে আমার হাতটা ধরে টানে এবং যেখানে ওই বিষয়টা চলছিল, মানে যে স্পেসটাতে চেয়ার টেয়ার রাখা ছিল, সবাই আড্ডা মারছিলাম, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার, মানে এটাকে কি বলে, শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। এবার তারপরে, টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমাদের একটা মানে পূর্ব সম্পর্ক আছে, অল্প সময়ের জন্য হলেও একটা বন্ধুত্ব যেটুকুই আছে, কাজ করেছি একসাথে, তো আমি না মানে এটা মানে আমরা সাধারণত ভিকটিমরাই এ ধরনের কেন যে করি জানি না, এটা কন্ডিশনিং বোধহয়। তো আমি না জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো করে ফেলেছে, এবং নিশ্চয়ই সম্বিত ফিরলে বা মনে হলে একটা ফোন করবে যে দেখ ভুল হয়ে গেছে, ঠিক ছিলাম না, ওকে। তো সেটার জন্য না আমি বেশ কিছুদিন ওয়েট করি এবং একটা অদ্ভুত দোলাচলের মধ্যেও যাই, তার কারণ বুঝতে পারছিলাম না যে মানে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না মানে একটু সময় লাগে থিতু হতে, যে কি হলো। তো আমি কিছুদিন ওয়েট করি, ওয়েট করার পরে তার কিছু মাসের মধ্যেই একটা পার্টিতে আমার তো কোনো ফোন আসে না, কোনো অ্যাপোলজিও আসে না, তো কিছুদিন পরে একটা পার্টিতে দেবালয়দার সাথে আমার দেখা হয় এবং দেবালয়দা মানে বউ কেন সাইকোর পরে যখন মন্টু পাইলট শুরু হবে,
ওই শ্যুটটা মানে বউ কেন সাইকোর শ্যুটের পরে দেবালয়দা আমাকে এটা বলেছিল যে তুই এত ভালো কাজ করলি, তোকে একটু পুশ করবো, দাঁড়া তোর জন্য একটা ভালো কিছু লিখবো। তো হঠাৎ করে একদিন আমায় ফোন করে, বলছে আজকেই লেখা শেষ করেছি, দেখা কর। সাউথ সিটির উল্টো দিকে তখন জাস্ট বেক বলে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা দেখা করি। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে দেখ এটা আমি লিখেছি, এটা খুব ভালো গল্প, এটা করবো, এই সেই হ্যানা ত্যানা। অ্যান্ড ফাইনালি যে ডেটটা বলে, তো তাতে আমি বলি যে দেবলাদা আমি করতে পারবো না, কারণ আমার অলরেডি বিরসাদাকে ওই ডেটগুলো দেওয়া আছে, শ্যুট করছি। তখন আমি মাফিয়া বলে একটা সিরিজ অলরেডি সেটা ডেট দিয়ে দিয়েছিলাম, তো সেই কাজটা আমার করা হয় না। তো অবভিয়াসলি বুঝতেই পারছো সম্পর্কটা কীরকম। কিন্তু হঠাৎ করে ওই পার্টিতে গিয়ে আমি দেখলাম যে অনুশোচনা তো নেই, মানে একটা অদ্ভুত বিহেভিয়ার, একটা মানে অদ্ভুত লুক এবং একটা কোল্ড স্মাইল, যেরকম হয় না যে একজন ডিরেক্টর উঠতি সবে নাম হচ্ছে এবং একজন অভিনেত্রী যদি তার সাথে হেসে কথা বলতে হয়, সে যেমন একটা কোল্ড অ্যাজ ইফ চেনেই না আমাকে, ঠিক আছে। তো সেটা না, মানে সেটার পরেও আমার একটু টাইম লেগেছিল বেসিক্যালি, যে আচ্ছা মানে কোনো অনুশোচনা তো নেই, মানে উল্টে পুরো ব্যাপারটাকে মানে ডিক্লাইন করে দিচ্ছে, বেসিক্যালি চিনতেই পারছে না। এবং তারপরে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে আমি কথা বলবো, এবং সেই সময়ে আমার যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। তার কারণ সেই সময় আমি একটা শহরে চলে গেছি, কোভিড হয়ে গেছে, এখানে আসছি, কাজকর্ম শুধু আমার না সবারই খুবই আনস্টেবল। এবং যে সমাজের মধ্যে আমরা থাকি আমরা জানি যে যখনই একটি মেয়ে বা বিশেষ করে একজন অভিনেত্রী যখন কথা বলতে আসে এইসব নিয়ে, তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ওর তো কাজ নেই এখন, তাই ও অ্যাটেনশন সিক করছে এইসব বাজে কথা বলে, রাইট। তো এই সমস্ত জিনিসগুলো না আমার মাথায় ভীষণ প্লে করতে থাকে এবং আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই। কিন্তু মানে এটা আমি এত বছর ধরে এই ট্রিগারটাতে আমি সাফার করেছি। মানে যখনই দেবালয়দার কোনো কিছু রিলিজ হয়েছে দেখেছি, বা কোনো পার্টিতে আবার দেখা হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি অ্যাভয়েড করে গেছি, মানে অ্যাজ ইফ আমি কোনো ভুল করেছি, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা সময় আমি ট্রিগার হয়েছি। তারপরে আমার কানে আসে যে এরম ধরনের আরও বেশ কিছু কেস আছে, এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ, রাইট। এখন সে বিষয়ে এটার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না, কনসেন্ট না থাকলে কোনো কথা বলা যায় না। এবং আমি এখানে শুধু আমার কথাটাই বলতে এসেছি, আমি কারোর হয়ে লড়তে বা কারোর কথা বলতে আসিনি। তো এইটা না আমার ভেতরে ভেতরে আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকে। এবং সেদিন রাত্রিবেলা আমি যখন একটা পোস্ট দেখি দেবালয় ভট্টাচার্যের, তোমরা সবাই দেখেছো কিনা জানি না, তো সেই পোস্টটা আমাকে ভীষণ ট্রিগার করে। সেখানে উনি কিছু প্রফেশনাল এথিক্স, ন্যায় নীতির কথা বলছেন, যেটাতে আমি প্রচণ্ড ট্রিগার হয়ে যাই। এবং ট্রিগার হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে এই প্রশ্নটা তো এখন আমায় কেউ করতে পারবে না, যে আমার কাজ নেই বলে আমি অ্যাটেনশন চাইছি। ভগবানের আশীর্বাদে আমি 1.5 বছর একটা ন্যাশনাল টেলিভিশনে কাজ করলাম, এবং ন্যাশনাল টেলিভিশন এতটাই টাকা প্রোভাইড করে যে আমি আরও 1 বছর বাড়িতে বসে থাকতে পারি। তো সেই ভয়টা এখন আমার নেই। এবং সেই কারণে আমার মানে ওই ট্রিগারটা থেকে আমার মনে হলো না, এবার এটাকে আমার সিস্টেম থেকে বার করার সময় এসে গেছে। কারণ আমি কেন সাফার করব? আমি দিনের পর দিন এই ট্রিগারটা আমার ভেতরে রয়ে গেছে, এবং যে করেছে মানে এত বছরের পরও তার কোনো দিনও মনে হয়নি যে আমি অঙ্কিতার কাছে একটা ক্ষমা চাই। এবং তারপরে সেটা যিনি করেছেন, এই কথাটা যখন সারফেসে চলে এসছে, ওনার পোস্ট এবং আমার কমেন্ট সবটাই, তারপরে যেটা উনি করলেন এই 2-3 দিন আগে, রাইট, ডেটটা আমরা মেনশন করেছি, তোমরা যদি চাও আমরা যে লিগ্যাল নোটিশটা করেছি সেটার কপি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো সেখানে আমাদের একজন সিনিয়র দাদা বলো, বন্ধু বলো বা কলিগ বলো, সে এই পোস্টটা দেখে বা কারোর থেকে শুনে বা কিছু হয়ে ওকে কাউন্টার করতে যায়। সেখানেও বলে যে তুমি জানো ওর ক্যারেক্টার কীরকম। এবার ধরো আমার ক্যারেক্টার খুবই খারাপ, ধরে নিলাম তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার,
তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? একজন সেক্স ওয়ার্কারের সাথেও একটা দরাদরি হয়, দামে মিললে তারপর সে ঘরে যায়। দ্যাট মিনস সে কনসেন্ট দেয়, রাইট? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই কথাটা সারফেসে আসা উচিত। তার কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি সেখানে 19 বছর বয়স থেকে কাজ করছি। প্রফেশনালি আমি 19 বছর বয়স থেকে কাজ করছি। তার আগে আমি থিয়েটার করতাম এবং আশা করি আমি কাউকে আমার কাজ দিয়ে ডিসঅ্যাপয়েন্ট করিনি এত বছরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার একটা বেসিক দায়িত্বও তো আছে। মানে আমি ইন্ডাস্ট্রিতে এলাম, কাজ করলাম, নাম কামালাম, প্রচুর সম্মান কামালাম, বম্বে উড়ে চলে গেলাম কারণ আমার এখানে ভাল লাগছে না থাকতে। কিন্তু তা বলে আমার নেক্সট জেনারেশনের প্রতি, আমার নহে সন্তান নেই, কিন্তু আমার বন্ধু বান্ধব আজকে যারা কাজ করছে তাদের তো ছেলেমেয়েগুলো, ছোটো ছোটো ছেলেমেয়েগুলো বড় হচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েগুলো তো আসছে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমারও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না একসময়, কিন্তু আজকে আমি আমার কাজের দ্বারা সেই এস্টাবলিশমেন্টটা তৈরি করেছি। কিন্তু এই যে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আসছে এবং তাদেরকে এগুলো করা হচ্ছে, তারা তো কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, এবং যারা বলতে পারছে তাদেরকেও স্লাট শেম করা হচ্ছে কন্টিনিউয়াসলি। মানে বলতে, মানে আমি জানি না মানে কি বলতে চাইছি। এবং দেবালয়দা এটাও মেনশন করেছে ওই ভদ্রলোকের কাছে যে আই হ্যাভ বিগ ব্যাকআপস, রাইট? তো মেবি হি হ্যাজ। এবং দারুণ ব্যাপার যে এরম একটা মোলেস্টেশন এবং চাইল্ড অ্যাবিউজের কেসে যদি দেবালয়দাকে কেউ ব্যাকআপ করতে চায় তাহলে তো একটা দারুণ ব্যাপার। তাদের মুখগুলো আমরা দেখতে চাইবো, জানতে চাইবো তারা কারা, তারা কিভাবে অপারেট করে, কি তাদের রাজনীতি কর্মক্ষেত্রে, নিশ্চয়ই জানতে চাইব। তো এই মুহূর্তে দিস ইজ ইট। আমার কোনো ক্লেম নেই, আমার কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলেছি যে হ্যারাসমেন্টটা নিয়ে, যে ট্রিগারটা নিয়ে, যে প্যানিকটা নিয়ে আমি এতগুলো বছর আমার সিস্টেম কোনো না কোনোভাবে তো ক্ষতি হয়েছে আমার সিস্টেম, মানে পড়াশোনা করলে সেটাই তোমরা জানতে পারবে। তো এটা আমি আমার সিস্টেমে আর রাখবো না, এটা আমি বার করে দেবো। অ্যান্ড আই নিড অ্যান অ্যাপোলজি মিডিয়া এবং হোয়াট এভার দ্য মিডিয়া, ফেসবুক যেখানে উনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং মিডিয়ার কাছে আমি এটা করেছি স্বীকার করে একটা অ্যাপোলজি, এর থেকে বেশি। আর এটাও আমার মনে হয় যে শাস্তির কথা তো পরে আসছে, কিন্তু এই লোকগুলোকে কিছু মানুষ যারা সেফ থাকতে চায়, যারা সেফ থাকতে চায় না, যারা এই কালচারটাকে কন্টিনিউয়াস ফিড করে যাচ্ছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কিছু মানুষ তো আছে যারা নিজেদের ডিগনিটি নিয়ে, নিজেদের ক্রাফটকে ভালোবেসে, তারা কফি খেতে না গিয়ে তারা ক্রাফটে মন দেয়, তারা দুটো ওয়ার্কশপ করে, তারা নিয়মিত তারা যে অভিনয় করে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা কি দোষ করেছে? তাদের অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার তো করতে পারছি, সেটাই যথেষ্ট। লিগ্যাল নোটিশটা আমাদের সার্ভ করা হয়ে গেছে। তোমাদের যদি কপি দরকার লাগে তোমরা একটু বলবে, তোমাদের ইন্ডিভিজুয়ালি কপি পাঠিয়ে দেওয়া হবে। দ্যাটস ইট। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে করতে পারো। দেবালয়দাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় যেদিন পোস্টটা ডিলিট করো তার পরের দিন ওনার একটি ইভেন্ট ছিল, সেখানে দেবালয়দাকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম নেই, তখন তিনি বলেন যদি পার্সোনাল গ্রাজ কেউ এইভাবে দেখায় তাহলে আমি কি করতে পারি। উনি এই কথাটাই বলেছেন, এটা কি বলবো, মানে এটা আমি কি বলবো, এটা প্রশ্নটা তো তোমাদের হওয়া উচিত যে কি পার্সোনাল গ্রাজ। এটা তো আমার প্রশ্নই না, এটা ওনার প্রশ্ন। তারপর নেক্সট যদি স্বীকার না করেন কি করবে, পরবর্তী কি ভাবছো? সেটা লিগ্যাল নোটিশটা পেলেই তোমরা ওটা পড়লে বুঝতে পেরে যাবে। কখনো ওই দিনটার আগে কখনো চারিত্রিক কোনো বৈশিষ্ট্য কোনো চেঞ্জ দেখতে পেয়েছিল? না, আমি তো সেটা আগেই বললাম, দেখিনি বলেই তো আমার গার্ডসটা ডাউন ছিল। এই মুহূর্ত পর্যন্ত তোমার সাথে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করা হয়নি তো? তারপর না, তোমার এই মানে তুমি যে কোনো একটা স্টেপ নিচ্ছ তারপরও তোমার কাছে কোনো রকমের ফোন বা মেসেজ বা কিছু আসে না। লিগ্যাল নোটিশ পাঠানো কি
থানায় কোনো কমপ্লেন করার কোনো ভাবনা এসেছিল যে এই ঘটনা লিগ্যাল নোটিশ পাওয়ার আগে কোনো কি কমপ্লেন করার ভাবনা বা পুলিশের দ্বারস্থ হওয়া যেত সেটি? পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য লিগাল নোটিশটা করা, কারণ কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ করাতে হবে আমার, যেহেতু এত পুরোনো একটা ঘটনা। দ্যাটস ওয়াই লিগাল নোটিশটা করা, এবং সেটাতে মেনশন করা লিগাল নোটিস সব উত্তর দেওয়া আছে, যে প্রশ্নগুলো করছেন তার উত্তর লিগাল নোটিসেই পেয়ে যাবেন। ওটা পড়লেই আপনারা পেয়ে যাবেন। ইভেন থানাতেও সিসি করা আছে আরেকটু কি বলা আমাদের। যায়? আমার থানা হচ্ছে হরিদ্বার। সংগীতাদি একটা কথা শোনা, এতদিন সময়টা নিলে কেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি জানতাম এই প্রশ্নটা আসবে। কি 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 বলো? না না, এটা বলবো না। আমি বলে দিচ্ছি, তাও আমি বলছি, আমি তো জানি এই ধরনের প্রশ্ন তোমরা না করলেও এমন কিছু লোকজন এই প্রশ্নটা রাইজ করবে, যে ক্ষেত্রে মানে এটাই হয়। তো সেক্ষেত্রে ল বলছে যে করতে পারি, আইন বলছে যে করা যায়, এটা কোনো ছ্যাচড়া চুরির কেস না, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি একটু তোমরা লয়ের দিকে লিগাল তাকাও। পয়েন্ট, অন্যতম একটা লিগাল পয়েন্ট হচ্ছে যে এটা কেন উঠলো, তার কারণটা হচ্ছে যে আমি তো কোনো রকম, মানে আমার ক্লায়েন্টের হয়ে আমি বলছি, আমি তো কোনো রকম তাকে ডিফেম করতে যাইনি বা এতদিন কোনো রকম কিছু করিনি, সে কেন তাহলে আমার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য এরকমভাবে পাবলিকলি ডিফেম করে বেড়াচ্ছে? দ্যাটস ওয়াই তো কথাটা আসবেই, একটা জিনিস টানলে তার একটা জিনিস আসবেই। হ্যাঁ, মানে আমি তো প্রথমেই বললাম যে ওটা দেখে, মানে একজন মোলেস্টার সে ন্যায় নীতির কথা বলবে, সে ফেসবুকে নীতি কপচাবে, তো ট্রিগার হব না? কতদিন সরিয়ে রাখবো সেটাকে, কতদিন না দেখা করে রাখবো? আর উনি যদি এতই, মানে উনার যদি কোনো দোষী না থাকে, উনার যদি মনে হয় যে উনাকে ফ্রেম করা হচ্ছে বা কোনো পার্সোনাল গ্রাজ নেহানো হচ্ছে, পোস্টটা উনি ডিলিট করলেন কেন? এরকম তো কত কথা, মানে কালকে একজন সাংবাদিক, মানে আমরা এই ইস্যুটাকে, এটাও আমি মেনশন করে দিই, আমরা এই ইস্যুটাকে চেয়েছিলাম যে এটা মেন স্ট্রিম মিডিয়ার কাছেই শুধুমাত্র যাক, তার কারণ এটা কোনো গসিপ কলন বা এন্টারটেনমেন্টের বিষয় নয়, রাইট? তো সেই জায়গা থেকে তোমরা সবাই এখানে প্রেজেন্ট আছো, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তোমরা যাদের বলা হচ্ছে তারাই শুধু আসবে, তাদেরকেই বলা হচ্ছে। আই এম সরি টু সে, প্রত্যেকে, তোমাদের মধ্যে প্রত্যেকে এই প্রফেশনালিজম, এই ডিগনিটিটা, এই ইন্টিগ্রিটিটা মেনটেন করেছে, এক্সেপ্ট ওয়ান, তোমাদেরই কলিগ, তোমরা জানো সে কে। তো সেক্ষেত্রে তো মানে সেই পোস্টে গিয়েও লোকে আমাকে স্লাট শেম করছে, তো কই আমি তো সেটা ডিলিট করছি না, করো। মানে আমি বলতে চাইছি যে আর কতভাবে নিচে নামাবে? মানে আমরা সবাই যারা যারা মুখ খুলেছে, আমরা প্রত্যেকে মিথ্যেবাদী, আমাদের প্রত্যেকের পার্সোনাল এজেন্ডা আছে, আমাদের প্রত্যেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, আমরা সবাই মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা বলে কি পাবো? মিথ্যে কথা বলে কি দেবালয় ভট্টাচার্য যখন আমাকে নিয়ে বিশাল একটা ছবি করলে সেখানে আমি পাঠ করতে যাবো? আর আমাদের যে ইন্ডাস্ট্রি, তাতে এই কথাটা বললে, এটা কি আমি জানি না 20 বছর পর যে এটা থেকে কাজ পাওয়া যায় না, এটা থেকে আরও যাদের দাঁত নখ বার আমরা দেখতে পাচ্ছি, সেই দাঁত নখগুলো লুকিয়ে তারা ভেতরে চলে যাবে আবার। তো এইটুকু বুদ্ধি 40 বছর বয়সে তো নিশ্চয়ই আমার হয়েছে যে এটা করে কাজ পাওয়া যায় না, কাজ খোয়া যায়, রাইট? আরেকটা প্রশ্ন, অঙ্কিতা? হ্যাঁ, আচ্ছা, করবো? হুম। আচ্ছা অঙ্কিতা, তোমাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ওই যে ঘটনাটার পর থেকে তো কখনো কি এমন মানে ঘটনা তুমি শিকার হয়েছে যে তোমার কাজ পেতে কোনো অসুবিধা হয়েছে? আমার কোনো, আমি 19 বছর বয়স থেকে কাজ করছি, আমি মেনশন করছি, আমি 19 বছর বয়স থেকে প্রফেশনালি কাজ করছি। তার আগে আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার বাবা হাত ধরে একটি থিয়েটার দলে আমাকে নিয়ে গেছিলেন। সেদিন থেকে আজ অবধি আমি কোনো রকম যৌন হেনস্থার শিকার হইনি। বাই দ্য গ্রেস অফ গড আমি এমন লোকজনদের আশেপাশেই ঘুরেছি যারা আমাকে প্রোটেক্ট করেছে, এটা আমার এক্সপিরিয়েন্স, আমার সাথে সত্যি এরকম কিছু হয়নি। তো হ্যাঁ, না হয়নি। আরেকটা প্রশ্ন, এরকম সময়ে তো অনেকেই কাজ হারানোর ভয়ে তোমার পাশে হয়তো এসে দাঁড়াতে পারবে না, হয় কারা কারা তোমার পাশে দাঁড়াচ্ছে, এবং যাদের তুমি নাম নিলে না, যে আরো অনেকেই ওরকম তালিকায় রয়েছে হেনস্থার শিকার, তারা কি তোমার সঙ্গে পাশে দাঁড়াচ্ছে? মানে দেখো, আমি এখন একটা পার্টিকুলার জিনিস নিয়ে মুভ করছি। কারোর যদি মনে হয় যে সে পাশে দাঁড়াবে, বা কারোর যদি মনে হয় যে সে পাশে না দাঁড়িয়ে সে একটু সাহস পাবে, সে নিজের জিনিসটা নিজেই ইন্ডিভিজুয়ালি মুভ করবে, সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। কেউ যদি সমস্ত গ্রাউন্ড ঠিক করে নিজের এই সমস্যার কথা বলতে চায়, তাহলে
পাশে চাইলে পাশে পাবো, কিন্তু এখন আমি কারোর হয়ে কথা বলছি না, এখন আমি শুধু নিজের হয়ে কথা বলছি। আর কিছু? তুমি কি বলছিলে বলো। সেটা হচ্ছে যে এই যেটা তুমি বললে যে অনেক সময় হয় যে অনেকে কফি খেতে যাওয়া ইত্যাদি এইটা ছেড়ে কাজে ফোকাস করে, ক্রাফটটাতে ফোকাস করে। আমরা জানি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, অনেক সেক্টরেই এরকম একটা পন্থা রয়েছে যেখানে সহজভাবে শোনো কর্পোরেটস, হ্যাঁ বলো না। হ্যাঁ, এবার সেখানে গিয়ে এই যে কনসেপ্ট যেটা ভীষণ জরুরি, সেই কনসেপ্ট আর ওই যে একটা কনসেপ্ট নিয়ে অন্য পন্থা, এই দুটোর মধ্যে থিম লাইনটা কি এই কারণেই মানে আর বোঝা যাচ্ছে না? এই সমস্যাগুলো কি এই জন্যই আরো বেশি করে উঠে আসছে? দেখো এই সমস্যাগুলো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এই সমস্যাগুলো, এটা আমি আগে বলেও দিলাম, আবার মেনশন করে দিচ্ছি, এই সমস্যাগুলোর মূল কারণ কি জানো তো? মূল কারণ হচ্ছে যে কিছু লোক যারা এই ক্ষমতার কেন্দ্রে বসে আছে, তারা না খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে চালনা করে। ঠিক আছে, প্রত্যেকের তো ফিনান্সিয়াল বা পারিবারিক কন্ডিশন একরকম হয় না, প্রত্যেকের লড়াইটা এক হয় না, তাই তো সেক্ষেত্রে ধরো আমি একটা কথা বললাম, তুমি আমার পাশে দাঁড়াতে আসলে, তোমাকে 3টে ছবির অফার দিয়ে বুক করে দেওয়া হলো। ঠিক আছে, তো এটা তো যার যার নিজস্ব ইন্টিগ্রিটির ব্যাপার, এখানে আমি কি বলতে পারি? আমি আবারও বলছি যে আমি এখানে কাউকে জাজ করছি না, আমি এখানে কারোর নামে কোনো কথা বলতে চাই না। কেউ যদি নিজের সম্মতিতে এটা করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা আমরা করতে পারি, যেটা আমরা করতে চাইছি, আমরা একটা সেফ প্লেস তৈরি করতে চাইছি যেখানে আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা ঢোকাতে পারি। যে হঠাৎ করে কোনো একটা প্রোডাকশন এসে বা হঠাৎ করে কেউ এসে একটা কাজ শুরু করে দিল না, তাকে একটা পরিসরের মধ্যে থাকতে হবে, কিছু নিয়ম মানতে হবে, কিছু নিয়ম আমাদের তৈরি করতে হবে। তারপরেও কি সবাই এসে মুখ খুলবে? খুলবে না, কিন্তু সেটা হলে কি হবে, যারা গুটি কতক লোক খুলতে চাইছে তাদেরকে আমরা হোল্ড করতে পারবো, তাদেরকে আমরা সেই জায়গাটা সেই স্পেসটা আমরা দিতে পারবো। দ্যাটস ইট। আর কিছু? থ্যাংক ইউ। এবার তোমাদের কারোর থেকে বাইট নেওয়ার থাকলে, আর আমার বাইটটা আমি আজকে রিকোয়েস্ট করছি, তোমরা ইন্ডিভিজুয়াল 85% বলছে বছরে একবার, বছরে একবার প্রত্যেকটা মহিলা, উচ্চবিত্ত মহিলা বছরে একবার করে, অন্তত একবার করে যৌন হেনস্থার শিকার হন। এবং 85 থেকে 90% উচ্চবিত্ত বাড়ির শিশুরা, মানে 18 বছরের মধ্যে বয়স এরকম শিশুরা, ছেলে মেয়ে নির্বিশেষে 85 থেকে 90% এটার শিকার হন। এবং বাড়ির লোকরা এটাতে 60%-এর বাড়ির লোকরা, 60%-এর ওপরে, আপগ্রেড অফ 60%, বাড়ির লোকেরা বলে চুপ করে যেত। খুবই দুঃখের বিষয়, মানে আমি এটা আমার বলতে মানে সত্যি লজ্জাই করছে, আমার আমার লজ্জাই করছে যে একজন মা যে পড়াশোনা জানে না, যে শাড়ির ফল পিকো করে সে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিল, সেই মা কিন্তু আজকে যে তাকে যা বলুক, পলিটিক্যাল কারণে বলুক, এই দল নিয়েছে, কিন্তু সে কিন্তু জায়গা ছাড়িনি। কিন্তু এমন অনেক শিক্ষিত মা বাবাদের তো দেখলাম, হ্যাঁ, সুডো এলিট ক্লাস এরকম আমরা, আমি যারা কালকে নিজের থেকে মেয়ে মলেস্টেশন নিয়ে মদ খেতে খেতে রামের গ্লাস হাতে নিয়ে গসিপ করতে পারে, কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না। অপরিচিত একদিনের পরিচিত বা প্রথমবার বাড়িতে গেছে এমন লোকদেরকে বলতে পারে যে জানো তো আমার মেয়েরও তো যৌন হেনস্থা হয়েছিল এবং পারিবারিক বন্ধু করেছিল। এই কথাটা গসিপের মাধ্যমে বলতে পারে, কিন্তু সামনে এসে বলতে পারে না। রেপিউটেশন নিয়ে সমস্যা ওই সুডো এলিট ক্লাসদের, তাদের থেকে তো এই মাটা অনেক বেটার। তার মা হওয়ার জন্য তো আমার মনে হয় যে আমরা সবাই জানতাম মা হলে ট্রেনিংটা, আমার সন্তান নেই কিন্তু মা হলে ট্রেনিং হয়ে যায়। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে খুব ছোট বয়সে মা হয়েছে, মা প্রথমবার মা হলেই তার ট্রেনিং হয়ে যায়। কিন্তু এই ট্রেনিংটা মনে হয় সন্তানকে কী করে প্রোটেক্ট করতে হবে। আমার সাধারণ মা, এই ট্রেনিংটা আমার মায়ের কাছে ছিল। আমার যেদিন কোনো কিছু হয়েছে আমার আত্মীয়দের মধ্যে, আমার মা কিন্তু ড্রয়িং রুমে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলেছে তার জন্য যদি নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, নিজের সন্তানকে যে কোনো একজনের উপরে দয়া করতে পারো, হয় বন্ধুর স্ত্রী, বন্ধুর ওপরে, বন্ধুত্বের ওপরে, কিংবা নিজের সন্তানের ওপরে, কার ওপরে দয়া করবে ভেবে নাও এবং তার উপরেই দয়া করো। এবং আমাদের মাথার ওপর বসে থেকো না। যদি মনে হয় নিজের সন্তানকে প্রোটেক্ট করতে পারছো না, তাহলে সমাজের মাথা হওয়ার, সমাজের মাথা হতে তোমাকে কেউ দায়বদ্ধতা দেয়। আচ্ছা, একটা প্রশ্ন করবো যে এই অভিযোগ তো আজকের নয়, হয়ে আসছে, আবার থেমে যাচ্ছে, তারা কাজ করছে এবং গর্বের সঙ্গে কাজ করে, আমরা দেখে এসেছি।
বরং যারা অভিযোগ করছেন তাদেরকে অনেক সময় থেমে যেতে হয়। অনেক সময় না, সেক্ষেত্রে- সব সময়। সব সময়। হ্যাঁ, তো সেক্ষেত্রে টলিউডের কোনো কমিটি এটা কতটা প্রয়োজনীয় এই সময়, তো যারা কাজ করবে, মানে জাস্ট নামে কমিটি নয়, যারা কাজ করবে এবং সত্যিকারের কথা বলার সাহস পাবে, কারণ কাজ হারানোটা তো সত্যি এটা একটা একটা ভয়। খুব গুড পয়েন্ট তুমি বলেছো, যেটা মনে হয় যে একদম মানে শর্টে ক্ল্যারিটি দিতে পারবে বেরিয়ে। যেটা একটু আগেও অঙ্কিতা বলছিল যে চা খেতে গেলাম বা কোনো একজন ডিরেক্টর চট করে একটু নিজের বেডরুমে বাড়িতে ডেকে নিলেন, সো এইগুলো না কোনো কর্পোরেট সেক্টরে সচরাচর হতে দেখবেন না, কারণ ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। যেটা সবচেয়ে বড় আমাদের গোড়ায় গলদ, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা ইজ আ মুখে বলা ইন্ডাস্ট্রি। ইট ইজ অ্যাকচুয়ালি নট অ্যান অর্গানাইজড সেক্টর অর এ রেগুলেটেড সেক্টর। এখানে কোনো নিয়ম নেই, এখানে কোনো HR নেই, এখানে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, এখানে কোনো গ্র্যাচুইটি নেই। এইটা একটা গ্ল্যামারাইজড সেক্টর, সেই জন্য আমরা এই গ্ল্যামারটা দেখে ভুলে গিয়ে ভাবি এটা একটা খুব সেফ, সবাইকার চোখের ভিজিবিলিটি সেক্টর, তো এটা খুব প্রিক্যারিয়াস একটা পজিশনে। এটা একটা আনরেগুলেটেড সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর, সেই জন্য আমরা ভুলে যাই দিস ইজ আ গিগ ইকোনমি, এটা একটা গিগ সেক্টর। প্লাস এটা একটা ভায়োলেন্ট ওয়ার্ক। ভায়োলেন্ট ওয়ার্ক মানে এটা কোনো অ্যাঙ্গেল থেকে দিস ইজ নট সেফ ওয়ার্ক। আমার যে সময় যে ইমোশনটা ফিল করার নয়, আমাকে সেটা ফিল করতে হচ্ছে, আমার শরীরটাকে এমন জায়গায় নিয়ে যেতে হচ্ছে, লোকে কিছুতেই টনক নড়ে না, কারণ আমাদের একটা মজ্জাগত সমস্যা আছে। সমস্যাটা এখানেই যে আমরা বলি কি হয়েছে, মরে তো যায়নি, তাই যে মানুষটা মরে না গিয়ে গলা তুলছে সবাই বলছে আগে কেন বলেনি। এই প্রশ্নগুলো আর করা যায় না। আমরা প্রত্যেকেই যেভাবে বড় হয়েছি, আমাদের বাড়িতে নয়তো কর্মক্ষেত্রে কেউ না কেউ কোনো না কোনো সময়, আমরা 17 বছর বয়স হোক, 21 বছর বয়স হোক, 45 বছর বয়স হোক, কেউ না কেউ কোনো না কোনো সময় যৌনভাবে হেনস্থা হয়েছি। এখানে যারা যারা ফিমেল বডি রিপোর্টার্স রয়েছেন তারা প্রত্যেকে জানেন। কিন্তু আপনারা যদি 17 বছর বয়সে কখনো মোলেস্টেড হয়ে থাকেন, আপনারা কি এখনো পর্যন্ত বাড়িতে বলতে পেরেছেন বা সেই মানুষটাকে সোজাসুজি কোনো উত্তর দিতে পেরেছেন? পারেননি, কারণ আমরা নিজেরাই অনেক সময় এটা আত্মস্থ করে উঠতে পারি না, আমরা ইন্টারনালাইজ করতে চাই না, কারণ তার জন্য আমাদের সেই পরিস্থিতিটা হয়তো সাপোর্টিভ হয় না এবং সেটা নিজের আগেনস্টে যায়, আমি নিজের ক্ষতি করে ফেলতে পারি। সেজন্য কে আগে বলেনি, কে বলেনি, বা অলসো উইথ ডিউ রেসপেক্ট, কে বলতে পারছেন না সেটা আমরা ছেড়ে দিই। উনি এখনো পর্যন্ত এতটাই পারছেন, উনি মদের গ্লাস হাতে নিয়ে এতটাই করতে পারছেন, এখনো পর্যন্ত ইনার সার্কেলে বলতে পারছেন, উনি একটা সংগঠিতভাবে কোথাও গলা তুলতে পারছেন না, অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। এখানে কোনো প্রতিবাদের বা কোনো অ্যাক্টিভিজমের কম্পিটিশন হচ্ছে না। যে বলতে পারছেন না তাকে ব্লেম করাটাও কিন্তু প্রবলেম্যাটিক। হ্যাঁ, তো ঠিক আছে, যিনি বলতে পারছেন, আমি সেটা করেছি, হ্যাঁ, যিনি বলতে পারছেন তার পাশে আমরা দাঁড়িয়েছি এবং উই নো দ্যাট ইট ইজ আ ভায়োলেন্ট ওয়ার্ক। শুধু আমরা স্যানিটেশন ওয়ার্ক দেখি, সেটা দেখে মনে হয় কত ভায়োলেন্ট ওয়ার্ক। আমরা যারা ইয়েতে কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের কাজটা দেখে মনে হয় ইট ইজ ভায়োলেন্ট ওয়ার্ক। যতক্ষণ না আমরা একটা রাহুলকে স্যাক্রিফাইস করি ততক্ষণ আমরা বুঝতে পারি না দ্য ওয়ার্ক দ্যাট উই ডু ইট ইজ ভায়োলেন্ট ওয়ার্ক, এবং সেটার ধারণ করার মতন ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই। ইট ইজ নট অ্যান ইন্ডাস্ট্রি, ইট ইজ আ মুখে বলা ইন্ডাস্ট্রি। সেই জন্য এগুলো করে পার পেয়ে যাওয়া যায়, কারণ এটা এখনো একটা খুব গ্ল্যামারাইজড জমিদারি প্রকল্পে চলছে। ইট ইজ আ ফিউডাল সিস্টেম। কে কার দাদা, কে কার দিদি, কে কার সাথে কতটা মদ খেতে পারলো, কে কার ভালো নজরে, কে কার সুনজরে, এবং কে কতটা হাতিয়ে নিতে পারলো উইথ দ্য প্রমিনেন্ট পাওয়ার্স ইন প্লেস অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। সো এগুলো হতেই থাকবে, এগুলো হতেই থাকবে। সো দ্য পয়েন্ট ইজ নট যে কে করবে, কে কতটা ভালো করবে। এখন জাস্ট বিকজ একটা পাওয়ার শিফট হয়েছে বলে ডোন্ট মেক আস সে সাচ থিংস। দিস ইজ আ পার্মানেন্ট প্রবলেম। গোড়ায় গলদ হচ্ছে এই জায়গাটাতেই, এবং প্রত্যেকেই জানে, যারা পাওয়ারের পজিশনে, যারা ক্ষমতায় বসে আছেন, তারা প্রত্যেকেই জানে যে সকলে যদি সোচ্চার হয়ে যায়, তাদের জমি, তাদের সিংহাসন মুহূর্তে টলে যাবে। তাই কেউই, যাদের হাতে ক্ষমতা আছে, যারা সাহায্য করতে পারেন এই ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করতে, তারা কেউই করবেন না। তারা আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তাই প্রত্যেকটা জেনারেশনে, সে হার্ভি ওয়াইনস্টাইন থেকে আমরা জিজেল প্যালিকট থেকে দেখে যাচ্ছি, এই একই প্রশ্নগুলো করা হবে যে আগে কেন বলেননি, এখন কেন বলছেন, কি আখের গোছাবেন। একটি মেয়ে তার নিজের যৌন হেনস্থার কথা যখন উঠে দাঁড়িয়ে বলে, তার মানে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো না কোনো কারণ আছে। এত বছর গিলে যেতে পেরেছি মানে গিলে যেতেই হবে, এর কোনো মানে নেই। এবং এইখান থেকে কেউ কিছু পায় না, এখান থেকে কেউ কিছু পায় না। তার কাজের ক্ষতি হয়, তার মানসিক স্বাস্থ্যে ক্ষতি হয়, তার অনেক কিছু চলে যায় জীবনে।
আই হ্যাভ বিন দ্যাট ডান দ্যাট অ্যান্ড আই নো এখান থেকে কোনো গ্ল্যামার এক্সট্রা কোনো অ্যাটেনশন পাওয়ার নেই। দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন দ্যাট পিপল আস্ক which you mistake for attention, these are not very dignified question. একটু আগেই একজন জিজ্ঞেস করলেন না, আগে কেন বলেননি, এই প্রশ্নগুলো পেতে না কারোর অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সিতে কেউ এইগুলো জিজ্ঞেস করেন না। তো আমার মনে হয় এগুলো সেন্সিটিভিটির অভাব থেকে আসে, এবং এগুলো বোধহয় অভিনেত্রীদের বলা যায়, কারণ আমরা আমাদের ইমেজগুলোকে বেচি তো। আমরা আমাদের ইমেজগুলো দিয়ে কিছু ইমোশন পৌঁছে দিই, আপনারা ইমেজ আর ইমেজের পেছনের মানুষটাকে একই সঙ্গে অ্যাভেলেবল মনে করে নেন। সেই জন্য এই ধারণাগুলো এখনো বলা যায় বলে পার পেয়ে যাওয়া যায়। আই থিঙ্ক বলা যায় না, মানে নর্মালাইজ করা হয়েছে বলে বলা যায়, বলা অ্যাকচুয়ালি যায় না, বলা উচিত নয়। কিন্তু প্রতিটা মানুষ যদি নিজের জায়গা থেকে না ভাবে তাহলে আমি জানি না, তাহলে হয়তো কোনো উন্নতি হবে না সমাজের, বা আমাদের মনুষ্য জাতি হিসেবে হয়তো একটা ম্যাসিভ ফেলিয়ার আমরা যেটা ফিল করি। আমি আমার কথা এটাও এটাই মনে হয়, বললাম। আমি এটাতে খুবই বিরক্ত, এবং মানে আমি কি বলবো আমি জানি না। এই যে তোমাদেরকে আমি প্রেস কনফারেন্সটা শুরু হওয়ার আগে আমি বললাম যে এটা বেসিক ইন্টিগ্রিটি, যে আমি 12 জন 14 জনকে ডেকেছি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলেছি এটা একটা সিরিয়াস ম্যাটার, প্লিজ সিরিয়াসলি ডিল করো। সেখানে হঠাৎ করে একজন তোমাদের সিনিয়র জার্নালিস্ট এটাকে একটা ফেসবুকে দেওয়ার মতন একটা জিনিস, একজন মহিলা এটা করছে, মানে আমি না বুঝতে পারি না। মানে আজকে তোমার ক্ষমতা নাই হতে পারে যে তুমি একটা বিষয় নিয়ে কথা বলছো না, তার কেন বলছো না, হয়তো তোমার লজ্জার জন্য বলছো না, বা তোমার মানে পারিবারিক লজ্জা হতে পারে, আমি কি নানা প্রশ্নর কারণে তুমি হয়তো বলছো না। বানাই বলো, তাহলে 4 জায়গায় তুমি গসিপ করছো কেন এটা নিয়ে? গসিপ রিমাইন্ডস মি, কেউ যদি অ্যাকচুয়ালি ডিপ ডাইভ করতে চান এটাতে, যে সময়ের কথা বলছে, যে প্রজেক্টের কথা বলছে, সেই প্রজেক্টটা শেষ হওয়ার পর, সেই পার্টিটা হয়ে যাওয়ার পর গসিপ কলমেই একটা খবর ছাপা হয় অভিনেত্রীদের নিয়ে এবং এই অ্যালিজেড পারপিট্রেটরকে নিয়ে। যে অন্যান্য অভিনেত্রীরা সেই সিচুয়েশনে ছিলেন তারা আমাকে আলাদা আলাদা করে, আমার একটা প্রিভিলেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি এমন জিনিস জানতে পারি যেগুলো আমি জানতে চাই না, কিন্তু আমার কাজের জন্য, যেহেতু এরা আমার অলসো কলিগ শুধু নয়, অলসো আমার ছাত্রী, তো আমি কিছু কথা সারাক্ষণ জানতে পারি। তো এই ঘটনাটা যে হয়েছিল, এবং সেখানে অন্যান্য যারা সার্ভাইভার, তারা যতক্ষণ না বলবেন উইথ ডিউ রেসপেক্ট, তারা নিজেদের দে আর ডিলিং উইথ দেয়ার ওন ডিমন্স, উই অল হ্যাভ স্পেস ফর দ্যাট, বাট দ্য থিং ইজ দিস হ্যাপেন্স। অঙ্কিতা কোনোদিন আমায় বলেনি, কিন্তু আমি অন্যান্য অভিনেত্রী, তারা সেই সময় যারা ছিলেন, তোমরা যদি সত্যি রিপোর্টাজের আরো ডিপ ডাইভ করতে যাও, দেয়ার ওয়াজ আ গসিপ কলাম উইচ হ্যাড অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট দিস। তারা তখন সেই অভিনেত্রীদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছিল না হয়েছিল, দেয়ার ওয়াজ আ গসিপ কলাম। হয়তো বোধহয় সেখানে কারোর নাম ছিল না, ওই গুঞ্জন টাইপের একটা কিছু বলে যেভাবে পুরোটাকে গার্ড করা হয়, বাট ইট ওয়াজ কভার্ড। So I know the validity of the case, I know what had happened, and he's a serial offender. He is a serial offender, কারণ ওনার সম্বন্ধে জাস্ট এই একটা কথার বেসিসে আমি জানছি তা নয়, অন্যান্য রেফারেন্সেসও আছে, কিন্তু যতদিন না সার্ভাইভাররা নিজেরা বলবেন, অবভিয়াসলি ইট ইজ নট আওয়ার প্লেস টু টক। আমার সরি বেনিদি, আমি মাঝখান থেকে একটা কথা আমি নিজেই কাটলাম, আমি নিজেই। তোমরা এখান থেকে কেউ একজন বলেছিলে যে একটা প্রশ্ন করেছিলে যে তারা তো কাজ করছে, তাহলে অনেক যারা কথা বলেছে তারা বসে গেছে কেন বা কিছু। আমি জানি না এটা কতটা বলা উচিত, ওরা অনেক বেশি এটা নিয়ে পড়াশোনা করেছে, সত্যিই অনেক ডিপ তালিকা করেছে। বেনিদির তো নিশ্চয়ই পড়াশোনা আছে। আমি একটা কথা প্রশ্ন করছি খুবই ওপর সারফেসে, যে ধরো তোমরা আজকে অঙ্কিতা বলেছে বলে আজকে অন্য কাউকে যে ভিকটিম, আমি ভিকটিমই বললাম, যে ভিকটিম, তাকে তোমরা বুম ধরে প্রশ্ন করো। তোমরা যারা অফেন্ড করেছে, যারা এই কাজটা মানে গ্রহীতার যে অপরাধটা করেছে, তারা তো সেই মানুষগুলোকে কেন একবারও জিজ্ঞেস করো না, আপনার নামে তো এরকম শুনলাম আপনি এটা করেছেন, এবং যেটা তখন তারা বলছে সেটাও তোমরা ছাপো না কেন? আমাদের যাই বলছে বলছে তোমরা পুরো ছাপো। যেখানে তোমাকে আমি একটা কথা বলছি, তোর মানে কথার ভিত্তিতেই আনন্দবাজার অনলাইনে এটা ছাপা হয়েছে, যে দেবালয় ভট্টাচার্যের কোর্ট ছাপা হয়েছে, যে যেখানে উনি বলেছেন যে আপনি এটা ডিলিট করেছেন কেন, প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন কিছু বলছেন না। সেখানে উনি বলছেন যে আমি যদি এটা নিয়ে ফার্দার কথা বলি আমি বিপদে পড়ে যাব। তো উনি কেন বিপদে পড়বেন কেন? উনি যদি কিছু নাই করে থাকেন, বিপদের কি আছে? এরকম তো অনেককেই আমরা মাঝে মধ্যে এটা সেটা হাবিজাবি লিখি, কই কেউ তো ডিলিট করে দেয় না, অনেক কথাই আমরা লিখে থাকি। ডিলিট করে সেটাকে একদম মানে পাঠিয়ে ভ্যানিশ করে দেওয়াটা, কিন্তু অতটা ভ্যানিশ করতে পারিনি, তার কারণ তোমাদের সবার কাছে আছে ওটা, ঠিক আছে? সেই পোস্টও আছে, আমার কোর্টও আছে।
তো সুতরাং এবার তোমরা দেখো যে কোথায় কি প্রশ্নটা তোমরা করবে, কোন প্রশ্নটা করা উচিত এবার